আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই এবং বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে যে টান উত্তেজনা সেটা আসলে অনেককেই বিভ্রান্তের মধ্যে ঠেলে দিয়েছে। আমি এটা লক্ষ্য করছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রায় বুঝে উঠতে পারছে না, কারণ সাধারণ মানুষ বা অন্যরা যেভাবে আচার আচরণ করতে পারেন রাজনৈতিক দলগুলোকে অনেক সেন্সিবল আচরণ করতে হয়, বিশেষ করে যারা ক্ষমতায় থাকেন বা ক্ষমতায় যাবার সক্ষমতা যাদের আছে, সম্ভাবনা যাদের আছে। কিন্তু সবাই যেন কেমন একটা বিভ্রান্তির মধ্যে আছেন, সেটা এমনকি বিএনপিকেও আমার কাছে মনে হয়েছে এই বিষয়ে তারা বিভ্রান্ত। তারা কিছু কথাবার্তা বলছেন, আবার কিছু অ্যাকশন ধর্মী প্রোগ্রামের মধ্যেও তারা ঢুকে পড়েছেন। এগুলো আসলে একটু বুঝে শুনে করা সবার জন্যই ভালো। আমি আমি মনে করি যে আমরা আসলে উত্তেজনাটা বাড়াতে চাই না, উত্তেজনাটাকে প্রশমিত করতে চাই। আবেগ, বিবেক, যুক্তি এগুলোকে আলাদা আলাদাভাবে দেখা উচিত। সেই জায়গায় একটা বড় ঘাটতি আমি অনেক ক্ষেত্রে লক্ষ্য করি। সম্পর্কের একটা বড় টানাপোড়েনের জায়গা তৈরি হয়েছে, আছে আমাদের ঐতিহাসিক ভালো সম্পর্ক আছে ভারতের সঙ্গে, খারাপ সম্পর্কও, কিন্তু সমস্যাটা সবচেয়ে বেশি বেড়েছে 2014 নির্বাচন থেকে, যখন অন্ধের মতো, এমনকি 2008-এর নির্বাচনও, যেটা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বইতে প্রয়াত পাওয়া যাবে, যে তারা কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সহায়তা করেছেন। সো তারপর থেকে 14-এর পর থেকে তারা অন্ধের মতো আওয়ামী লীগকে সহায়তা দিয়েছেন 14-তে, 18-তে, 24-এ। সেটা আসলে বাংলাদেশের মানুষকে অনেক বেশি ক্ষুব্ধ করেছেন। এবং তারপরে জুলাই অগাস্টের পরে, এই ব্রুটালিটির পরে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে, এবং তারা আজকে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এটা বলছেন, মানবাধিকারের কথা বলছেন, কিন্তু সেই ব্রুটালিটির সময় যে হাজার হাজার মানুষ মারা গেল, সেই বিষয়ে ভারত একটা কথাও বলেনি। এগুলো আসলে বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করেছে। এবং ভারতের মধ্যে একটা ম্যাচিউর ডেমোক্রেসি, যার ডিপ্লোমেসিও, যারা বৈশ্বিক মানের ডিপ্লোমেসি, তারা এত ভুল কিভাবে করে, সেটা একটা বড় প্রশ্ন। তো শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তারা আসলে মানুষের ক্ষোভ আরো অনেকখানি বাড়িয়ে তুলেছেন। এবং আমরা লক্ষ্য করছি যে ভারতীয় ক্ষমতাসীন দলের নেতারা অনেকদিন ধরেই, ইনক্লুডিং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অত্যন্ত প্রভাবশালী নেতা অমিত শাহ, তারা বাংলাদেশ বিরোধী নানা বক্তব্য বিভিন্ন সময় দিয়েছেন। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি তো শান্তিরক্ষী মিশনের পাঠানোর কথাই বলেছেন। এবং বাংলাদেশ তো অভিযোগ করেছে যে বাংলাদেশ বিরোধী একটা প্রচারণা ভারতীয় গণমাধ্যমে প্রচার হচ্ছে। অবশ্য গণমাধ্যমের ক্ষেত্রে সরকারের কি করবার আছে সেটা একটা বিবেচনার দাবি রাখে। আগরতলায়, অন্যান্য জায়গায়, বাংলাদেশ হাই কমিশনে কলকাতায় কিছু ঘটনা ঘটেছে, সেটা নিয়ে ভারত অবশ্য দুঃখ প্রকাশ করেছে এবং বাংলাদেশ তার আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে। একই ঘটনা, এই যে দুই দেশের পতাকা পোড়ানো, দুই দেশেই ঘটেছে, ভারতীয় পতাকাকে বাংলাদেশে পদদলিত করবার ঘটনা ঘটেছে। এগুলো নিয়ে অসন্তোষ দুই পক্ষই আছে, কিন্তু একটা পক্ষ তো যদি নিবৃত্ত না হয়, তাহলে অন্য পক্ষকে অভিযোগ করবার সুযোগটা কম থাকে। কাজে আমি মনে করি এই জায়গাটা ম্যাচুরিটির পরিচয় দেওয়া দরকার দুপক্ষেরই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, আমি বলছি যে তারা খানিকটা বিভ্রান্ত, তাদের কি করা উচিত। বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা বা ভারত ঘেঁষা, এই প্রবণতা দুদিক থেকে আছে। এবং আমরা তো শুনেছি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মুখে সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা একটা রোল মডেল। আবার এটাও দেখেছি যে অন্ধের মতো ভারত বিরোধিতা করবার একটা প্রবণতাও আছে। তো বর্তমান পরিস্থিতি আসলে, এবং এই যে প্রেক্ষাপটটা তৈরিছে, সেটা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলছে। এবং দুই দেশই জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকে জাতীয় ঐক্যের কথা বলেছেন। এখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কথা বলছে যে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তো বাংলাদেশ কোনো কথা বলছে না, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তেমন কোনো কথা বলছে না, সেখানে ভারতীয়রা কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলছে। এবং এই যে ভারতীয় গণমাধ্যমে যে খবরাখবরগুলো প্রচারিত হচ্ছে, সেগুলো নিয়ে আমি বললামই যে এগুলো আসলে কিভাবে হতে পারে, আবার একটা ধারণা আমি ইতিমধ্যেই বারবার প্রকাশ করেছি।